যে একটু যারা সচিবালয়ে আছে তাদেরকে একটু ফোন দেওয়া, বড় বড় রাজনীতিবিদ যাদেরকে একটু ফোন দেওয়া, কানেকশন নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা। আমি এটা বাদ দিয়ে দিয়েছি একদম। কেন? তো তাদের সাথে নেটওয়ার্কিং না থাকলে কেমন হবে? আমি তো এটা ভাঙতে চাই, এটা একদম ভেঙে চুরমার করে দিব। কারণ এইবারের ঈদ কি একটু আলাদা সারা জীবনের ঈদগুলোর চাইতে? একটু আলাদা, কারণ ওই সময় ছিল ঈদের সময় একটা সাফোকেশনের মধ্যে ছিল আমাদের ঈদটা। শেখ হাসিনা, কোনো কথা বলা যায় না, কোথায় কি করব সেটা। এখন একটু ফ্রি, তবে আমার গতকালকে মানে এই এটা রিয়ালাইজেশন হয়েছে, সেটা হলো আমরা কিন্তু দিন শেষে একটা জেলের মধ্যে আছি, অর্থাৎ জেলার চেঞ্জ হয়, একটা ফেস যায় আর একটা ফেস আসে। আপনি চিন্তা করেন আমাদের যে ভূখণ্ডটা রয়েছে চারদিকে কাঁটাতার রয়েছে এবং সেখানে আছি। তো আমরা একটা স্লাম বা বস্তি, যেরকম মুম্বাই বস্তি থাকে, বিহারি ক্যাম্প থাকে, আমরা একটা ক্যাম্পের মধ্যে আছি, সেখানে আমাদের ঈদটা হচ্ছে। তবে ঈদের বিষয়টা তো নট অনলি যে জিওপলিটিক্যাল জায়গা থেকে, এটা তো আল্লাহর সাথে একটা কানেকশনের জায়গাও আছে, যে আমরা একটা সংযমের মাস শেষ করেছি এবং পরবর্তীতে সবাই উদযাপন করতেছি যে সুস্থভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সবার মধ্যে আনন্দটা, অনুভূতিটা শেয়ার করে নেওয়া। তো এই বছর আনন্দ অনুভূতি শেয়ারটা একটু সবার মধ্যে একটু ছড়িয়ে পড়েছে। সবাই একটা নতুন ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করেছে, যদিও আমরা ফুল শুরু করতে পারি নাই, তবু যে না মনে মনে যে পাগল যেভাবে সুখ নেয় সেভাবে তো একটু সবাই সুখের মধ্যে আছে। আচ্ছা, মনে মনে সুখের মধ্যে আছেন। এই ঈদে মানে গিফট বেশি আসছে না বেশি দিতে হয়েছে? গিফট আমি বেশি দিতে হয় নাই, তবে আমাকে কয়েকটা পাঞ্জাবি দিয়েছে। একটা সময় আসে যখন রেসপন্সিবিলিটি তো হয়তো আব্বু আম্মু, কিন্তু আমাদের জায়গাটা হলো রাজনীতিবিদ, অর্থাৎ আপনি যত দিবেন আসলে শেষ বলে কোনো কিছু নেই। তো আমাদের কাছে ঈদের সময়টা চলে আসে ভোটার যারা, নেতাকর্মী যারা, তাদের প্রায়োরিটি। অর্থাৎ একটা সময় যেমন আমাদের ফ্যামিলি প্রায়োরিটি থাকে, তখন ভোটার অথবা কারণ তাদের অনেক বেশি তাদের সাথে সময় কাটানো হয়, কারণ রাজনীতি যারা কারো তাদের ফ্যামিলি সার্কেলটা যারা পলিটিক্স করে, ভোটার যারা অথবা সহযোদ্ধা যারা, তাদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং গড়ে ওঠে। ফলত ঈদের আগে তাদের সাথে দেওয়া নেওয়া গিফট এই বিষয়টা একটু বেশি থাকে আর তারপর আজকে যে পাঞ্জাবিটা পরে আসছেন খুব প্রিয়জন, স্পেশাল কেউ এবং বিশেষ ডিমান্ড বলেছে নাকি যে না টিভিতে তুমি এই প্রোগ্রাম এই পাঞ্জাবিটা পরবা? ও আচ্ছা, এই পাঞ্জাবিটা হলো আমি ইলেকশনের সময় বলেছিলাম যে সব ভোটারদের বাসা যাবো, দাওয়াত খাবো, এবং আমার বেসিক্যালি কারণ আমি ভোটারদের অনেক কিছু করতে পারি নাই, ফলত আমি বলছি আপনাদের ধন্যবাদ দিতে আসবো। তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি এক ভোটারের বাসায় হলো দাওয়াত খেতে গিয়েছি, সে আমাকে এটা গিফট করেছে। তার সম্মানার্থে একজন যেহেতু দিয়েছে, এটা অনেকেরই হয়তো মনে মনে থাকতে পারে যে ঠিক আছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি একটা পাঞ্জাবি দিই। না, অনেকেই বলতেছে যে ভাই আপনাকে তো পাচ্ছি না, আপনার জন্য পাঞ্জাবি কিনে আমি ঘুরতেছি। তো অনেকেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পেয়েছি। এটা আমি মনে করব যে মানে এটা একদিকে হলো অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের জায়গা আমাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, নট অনলি যে কল দিচ্ছে, কথা বলছে, তা বলতেছে ভাই আপনাকে কিছু দিতে চাই, কি দিতে পারি? আমি বললাম না কিছু লাগবে না, ভোটটা দিয়ে না, এটাই আমার হলো পরবর্তীতে লাগবে। তো আমি ভোটার কানেকশনটা, অর্থাৎ কিভাবে একজন ভোটারে আরও ক্লোজে যাওয়া যায় সেই জিনিসটার আমি কাজ করছি। তো এই ঈদে যেটা আমি করছি, সাধারণত ঈদে যারা পলিটিক্যাল পার্সন, তো পলিটিক্সের একটা হলো জনগণ আর একটা হলো পার্টি বা হায়ার বলে একটা জিনিস আছে, যে এস্টাবলিশমেন্টের অংশ, যে একটু যারা সচিবালয়ে আছে তাদেরকে একটু ফোন দেওয়া, বড় বড় রাজনীতিবিদ যাদেরকে একটু ফোন দেওয়া, কানেকশন নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা। আমি এটা বাদ দিয়ে দিয়েছি একদম। কেন? আমি মনে করি যে ভোটারদের চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই, এটা আমাকে এই ইলেকশনের একটা রিয়েলাইজেশন আমার, অর্থাৎ জনগণ। ফলত আমি তাদের কাছে বেশি বেশি যাই, কারণ আমি যদি একটা ক্রিমিনাল বা বড় বড় এস্টাবলিশমেন্ট অথবা একদম ভালো মানুষও তার সাথে বসি, তার সাথে অনেক বেশি এক্সচেঞ্জ আসে। আর যারা ভোটার তারা আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে, আপনার সাথে এক্সচেঞ্জের বেশি সম্পর্ক থাকে না। আপনি শুধু তার কাছে থাকবেন, তার হৃদয়ের কথাটা বলবেন, এবং তার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে কোনো আর বোম নাই। এবং সেই ভোট দিয়ে আপনার আপনি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছেন, এস্টাবলিশমেন্ট, দুর্নীতির টাকা সব কিছু দিয়ে সে এটাতে দলিসাৎ করে দিবে। সো না, কিন্তু সে পাওয়ারফুল জায়গা থেকে ভোটারদের উপরে কোনো কিছু নেই। কিন্তু ভোটারদের যেমন আপনার দাবি ছিল যে আপনি ভোট পেয়েছেন ঠিকই, কিন্তু জিতিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে। জি, তো সেটা যদি হয়েও থাকে, জি, সেটা তো করেছে এস্টাবলিশমেন্ট। জি, তো তাদের সাথে নেটওয়ার্কিং না থাকলে কেমন হবে? আমি তো এটা ভাঙতে চাই, এটা একদম ভেঙে চুরমার করে দিব। কারণ আমরা তো এটা অভ্যুত্থানের পরে নিউ সেটেলমেন্ট চাই। এখন ওল্ড গার্ডসটা তো তাদের যেই সিস্টেমটা আছে, যে সিস্টেমের কারণে তো অলরেডি ফেইল্ড বাংলাদেশ, অর্থাৎ দুদক ফেইল্ড,
নির্বাচন কমিশন ফেইল্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো ফেইল্ড হয়ে গিয়েছে। ফলত ওইটা তো আমার আর দেখার কোনো কিছু প্রয়োজন নেই। যেটা ফেইল্ড, যেটা ব্যর্থ, ওইটা থেকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। ফলত তারা তাদের সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন সব কিছুই করবো, কারণ আমরা তো নতুন সিস্টেম করতে চাই। আচ্ছা, ছোটবেলা থেকেই একটু ডান পিঠে ছিলেন এইরকমই, মানে আপনাকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই নির্বাচনে বিশেষ করে, এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তিনি তখনও অসুস্থ, এবং আপনিও স্ট্যাটাস দিয়েছেন যে তাকে, মানে তার সুস্থতা কামনা করে, তো আল্লাহ তাকে সুস্থ করুক। এই আনন্দের সময়টায় হয়তো তার পরিবারের সাথে সে ভালো সময় কাটাতে পারতো, এবং তারা যেহেতু এস্টাবলিশ রাজনীতিবিদ, তাদের আরও ব্যস্ততা হয়তো বেশি থাকতো, সেই জায়গায় তিনি সময় কাটাতে পারলেন না। আপনি যেখানে নির্বাচন করেছেন এই আসনটাতে, ধরেন আপনাকে যেভাবে সামনে আসছেন সেই জায়গাটা এক বাংলাদেশের নতুনত্ব। রাজনীতিবিদদের ক্ষেত্রে এরকম হিউমার, এইরকম আনন্দদায়ক বিষয়ে বা এইরকম সবার চোখ ঢাকা আটের দিকে, এরকম একটা জায়গা আপনি কিভাবে তৈরি করলেন? এটা কি ইচ্ছাকৃত নাকি আপনার ছোটবেলা থেকে আপনি এরকম? প্রথমত মানে আমি ভোটার যারা, তাদেরকে অনেকগুলা অডিয়েন্সকে কয়েকটা ভাগে আমি ভাগ করেছি। লাইক দ্যাট, এখানে কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টির কেন্দ্রীয় অফিস, ফলত তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে, এবং এখানে বাইতুল মোকাররম থেকে ইসলামিক যারা, তাদের একটা বড় ডোমিনেন্সের জায়গা থাকে। তো আমি তো প্রথমে একদম ক্যাম্পেইনে নেমেছিলাম, একটা পেজ খুলেছি, তো আমাকে সবাই মেসেজ দিয়েছে যে আপনি ওসমান হাদির ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে। তো আমি মসজিদে গিয়েছি, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, যখন সবাই বের হতো তখন আমি সবার সাথে লিফলেটটা ধরিয়ে দিতাম বা কথা বলতাম। তো এটা ছিল আমার একটা, যে যারা ইসলামিক পিপল, রিলিজিয়াস পিপল, তাদের কাছে। তো এরপরে আমি আবার দেখলাম যে যারা ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু বাবা মাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, এবং এরা গণ অভ্যুত্থানটা ডিরেক্টলি তারা দেখেছে। ফলে তাদের জন্য আমি ফান হিউমারের মধ্যে একটা ক্রিয়েশন করলাম। আবার এই যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম, যারা জেএনজি আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম। এবং সেখানে পরবর্তীতে যখন আমি পথে পথে আমাকে কেউ বিরক্ত করেছে, তখন তার জন্য একটু কমিউনিকেশন করলাম। এবং ঢাকা আটটা নট অনলি যে একজন প্রার্থীকে শুধু কম্পিটিটরকে হ্যান্ডেল করতে হয়, এটাকে ন্যাশনাল পলিটিক্সও হ্যান্ডেল করতে হয় এখানে। যেমন এখানে ইনকিলাব মঞ্চ ছিল, ডাকসু ছিল, শিবিরের কেন্দ্রীয় কমিটি ছিল, তারপরে 11 দলীয় জোটের সবগুলো সেন্ট্রাল অফিস এখানে ছিল, তারপরে এস্টাবলিশমেন্টের সচিবালয় এখানে ছিল, যমুনা এখানে ছিল। তো আমার অনেক পথ ক্রস করে হলো ওই জায়গায় যেতে হয়েছে। তো প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আলাদা আলাদা আমার কানেক্টিভিটি করতে হয়েছে। তো হয়তো মিডিয়ার মাধ্যমে কোনো বিষয় এসেছে, কোনো বিষয় আসে নাই আমার। আচ্ছা, কিন্তু ছোটবেলা থেকেই মানে আমি বেসিক্যালি আমি তো মার্কেটিংয়ের স্টুডেন্ট। ফলত আমি যখন বাচ্চার সাথে কথা বলবো, আমি যখন ক্যান্ডি চকলেটের বিজ্ঞাপন দিব, তো সেখানেও তো আমি খুবই মানে সিরিয়াস মোডে কোনো কিছু করবো না, ফান, ক্যান্ডি খাও, ক্যান্ডি খাও। আবারে আমি যখন চিজ, বার্গার বা কোনো কিছু, সেটাতে এক ধরনের কমিউনিকেশন করব। অথবা আমি যখন সিরিয়াস কোনো প্রোডাক্ট, লাইক দ্য মেডিকেল প্রোডাক্ট, যেটা জীবন বিনাশ করতে পারে, ওইটা এক ধরনের কমিউনিকেশন করব। সো কমিউনিকেশন তো ডিফারেন্ট পয়েন্টে একসাথে করে তারপরে হয়তো ডেলিভারি করতে হয়। এটা টাফ ছিল না। ডান পিঠে বা ছোটবেলা থেকে এই ধরনের ক্যারেক্টারের কথা জিজ্ঞেস করলাম এই কারণে যে আপনি গ্রামে বড় হয়েছেন, আপনি চাঁদপুরের মানুষ। সেই জায়গায় গ্রামের ক্ষেত্রে যে ছেলেরা যেটা করে আর কি, যে ডাব চুরি করে খায়, রস চুরি করে খায়, এগুলো করতেন না? না, এটা আমি করার সুযোগ পাই নাই, বিকজ দ্যাট আমার ছোটবেলা থেকেই মানে পড়াশোনাটা বেশি আগ্রহ ছিল। আচ্ছা, তো আপনার স্কুল ক্লাসের রোল এক থাকতো সবসময়? 1, 2, 3 এর মধ্যেই থাকতো। তো দেখা গেছে আমার পড়াশোনার পরে যতটুকু হয়তো পত্রিকা পড়তাম অথবা একটু থিঙ্কিং করতাম, তো ওই সময়টা যে প্রতিবেশী যারা আছে ওদের সাথে যে খেলাধুলা করে, ওই টাইমটা আসলে আমি স্পেসটা পাইতাম না। আর আমি খেলতে যাইতাম মাঝে মধ্যে, ওটাতে আমার টানতো না। কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে একাডেমিশিয়ান হওয়া, বা চিন্তা জগতে থিঙ্কিং লেভেলে একটু কাজ করা। তো ফলত ওই জায়গাটা থেকে আমার এই দিকটায় বেশি আগ্রহ ছিল। আর একটু টাইট স্কেজুলের মধ্যে আব্বু রাখতো, ফলত এটা আমাদের সম্ভব ছিল না। আর আমাদের বাড়িটা ছিল একা বাড়ি, অর্থাৎ অনেক বংশধর, আমাদের পাটোয়ারি বংশে একসাথে আমরা অনেকগুলো ফ্যামিলি ছিলাম, পরে আমরা একা বাড়ি করে চলে আসি। তো ফলত একা বাড়িতে থাকার কারণে দেখা গেছে নিজেদের সাথে, ফ্যামিলির সাথে বেশি, ওই সার্কেলের সাথে অত বেশি কানেকশনটা হয়নি। সার্কেল, এই যে এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলন অথবা নাহিদ আসিফদের সাথে যোগাযোগটা, এইটা কিভাবে, মানে ঢাকায় আসার পর, মানে ইউনিভার্সিটিতে থাকাকালীন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি তো ইউনিভার্সিটিতে যখন হল লাইফে ছিলাম, তখন তো ছাত্রলীগে বিরক্ত হয়ে আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমিও রাজনীতি করব।
তো তখন তো অ্যাক্টিভিজম শুরু করি এবং কোন তখন হলে ছিলেন? আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলে ছিলাম। তো একদিন এক ছাত্রলীগের ছেলে আইসা বলতেছে যে এই সুরে বাচ্চা এই প্রোগ্রামে যাবি না কেন, ও আমার মানে ব্যাচমেট ছিল। তো আমি খুবই আশ্চর্য হয়েছি। ও ওটা কি আমাকে ফানের সুরে নাকি সিরিয়াসলি? এটা সিরিয়াসলি আমাদেরকে মানে যারা একটু ছাত্রলীগের পোস্টেড ছিল বা সিরিয়াস পলিটিক্স করতো, তারা তাদের সহযোদ্ধা তাদেরকে অনেক খুব বাজেভাবে ট্রিট করতো। লাইক থাকে না অনেক বস অফিসে যারা তার অধীনস্থ কর্মকর্তা, তাদেরকে খুব বাজেভাবে ট্রিট করা। তো ওইখানে ব্যাচমেট হইলো আপনার যারা একটু সিনিয়র পোস্টে চলে যাও, তারা ওই ধরনের ট্রিটমেন্টে যায়। এটা নট অনলি ইন দ্য ছাত্রলীগের পলিটিক্স, এটা বিএনপি অথবা অন্য জায়গায় এই কালচারটা আছে। তো তখন আমার মনে হলো যে আমার যদি মান মর্যাদা স্বকীয়তা নিয়ে বাঁচতে হয়, তাহলে আমারও সেই জিনিসটা করতে হবে। পরে আমি ইউনিভার্সিটি একটা দেওয়ালে একটা লেখা দেখেছিলাম, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হলো শোষিত আর একটা হলো যারা শাসন করে। এছাড়া পৃথিবীতে আর কোনো ভাগ নেই। তো আমি যদি শোষিতই থাকি, তাহলে আমি যারা শাসন করে ওদের ভাগও একটু যেতে হবে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাক্টিভিজমে জড়িত হওয়া। তারপর আমার ছাত্রলীগ আর কখনো কিছু বলতে পারে নাই, আমি আমার মতন চলেছি। তো ডাকসু মুভমেন্টের পরে একদিন আমরা আন্দোলন করতেছিলাম যে ডাকসুটা তো তখন ভোট চুরি করা হয়েছিল, নূর এবং আক্তার জিতেছিল। তো আমরা যে প্যানেল ছিলাম সেখান থেকে আমরা বলেছিলাম আমরা ডাকসু বয়কট করব। ওই সময় তারা করে নাই, এটা আলাদা প্রাসঙ্গিক আলোচনা। তো ওইখানে আমি দেখলাম যে মাহফুজুল একটা ক্যামেরা নিয়ে ঘুরতেছে। তো পরে ওর চুল বড় বড় ছিল, তো আমি তো মিছিলের সামনে সবসময় থাকতাম। তো আমি ওকে ডাক দিলাম যে তুমি, বললো ভাই আমি একটা ডকুমেন্টারি করতেছি, এই যে ডাকসুর পরে যে মুভমেন্টগুলো হচ্ছে। তারপরে আড্ডা কথাবার্তা, তারপরে আমি দেখলাম যে ওর মধ্যে একটা থিঙ্কিং লেভেল ক্যাপাসিটিটা অনেক ভালো। তারপরে আড্ডা গল্প, ইন্ডিয়ান পলিটিক্স, নেপাল পলিটিক্স এবং আমাদের হিস্টোরিক্যাল যে পলিটিক্যাল লাইনগুলো রয়েছে সেগুলো আড্ডা গল্প। এর মধ্যে হলো আমি একদিন একটা ইভেন্ট খুলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এটাতে 10K তখন মানে মেম্বার লাইক ছিল। ফেসবুকে একটা ইভেন্ট খুলছিলাম, ইন্ডিয়ান যে ফেসিস্ট রিজিমটা যে চলতেছে এবং বাংলাদেশেও যে তাদের এই কাঠামোটা মানে খুবই গভীর হয়ে উঠতেছিল। আবরার ফাহাদের ওই সময় আমি একটা ইভেন্ট খুলতেছিলাম। তো পরে নাহিদের সাথে হলো সেন্ট্রাল লাইব্রেরির সাথে সামনে আমার দেখা। তো ওই সময় ও বললো ভাই এই ইভেন্টটা নূরকে দিয়ে করাই আর নূর তখন ডাকসুর বিপি। তো আমি বলছি ঠিক আছে করাও, নো প্রবলেম। তো ওর তখন একটু পলিটিক্যালি প্রবলেমে আছে, কোনো ইভেন্ট পাইতেছে না, কারণ পলিটিক্স যাদের প্রয়োজন তাদের কিন্তু ইভেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ কোন জায়গায় পলিটিক্সটা থ্রো করবে ওই জায়গাটা প্রয়োজন। তো এই জায়গাটা আমি একটু বেশি কাজ করতাম, কারণ আমি পলিটিক্সের স্ট্র্যাটেজিক যে সাইডটা, কৌশলগত জায়গাটা আমি দেখি। তো পরবর্তীতে নূরও এটাতে এঙ্গেজ হলো, সে নিল। পরে নাহিদ বললো যে ওটাতে ভালো একটা সাকসেস তাদের আসলো। তো এরপরে আড্ডা গল্প, তারপর আমি যখন রাজু ভাস্কর্যে বসেছিলাম সীমান্ত হত্যা, ওইখানেও নাহিদ ক্লোজলি আমার সাথে কাজ করেছে, ওই সময় আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমরা একটা আলাপ চালু করেছিলাম সীমান্ত আড্ডা, যেটা অর্থাৎ সীমান্তে যে মানুষগুলো মরে ওই মানুষগুলোর জীবন গল্প কাহিনী অথবা আমাদের সীমান্ত নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আমরা শেয়ার করার জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আলোচনা শুরু করি।